নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আজকে বড় দুটো ঘটনা ঘটে গিয়েছে ভারতবর্ষের ইকোনমিকে কেন্দ্র করে। এবং ইকোনমি যে একদম ভারতবর্ষের বা যে কোনো জায়গারই, যে কোনো সমাজের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, এটা নিশ্চয়ই আপনারা মানবেন। এবং সেই সূত্রেই আজকের এই আলোচনা। আজকে সেই ঘটনাটা ঘটেছে যে ঘটনা এতদিন ধরে ভারতবর্ষের ইতিহাসে কখনো ঘটেনি। $1 সমান ভারতীয় মুদ্রায় আজকে হয়েছে 91 টাকা। 91 টাকা ছুঁয়ে ফেলেছে ভারতীয় মুদ্রায় $1 সমান। অর্থাৎ ডলারের পরিমাণে টাকার দাম কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, এবং সেটা এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার সেটা সম্বন্ধে সম্পূর্ণ যে চুপ, সেইটা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে কেন মোদী সরকার কিছু বলছে না এই নিয়ে। এর সঙ্গে আপনাদেরকে আরো বিস্তারিতভাবে জানাবো যে আজকে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে শেয়ার মার্কেট, স্টক মার্কেট সম্পূর্ণ ক্র্যাশ করে গিয়েছে এবং বিভৎস পরিমাণে সেন্সেক্স পড়ে গিয়েছে, বিভৎস পরিমাণে নিফটি পড়ে গিয়েছে, এবং সেখান থেকে এই মুহূর্তে চরম উত্তেজনা তৈরি হয়েছে। এবং আপনাদেরকে জানাই যে এই টাকার পরিমাণ পড়ে যাওয়া কিংবা শেয়ার মার্কেটে যে ধস নামা, সেটা কিন্তু রাতারাতি একটা ঘটনা নয়। এর পেছনে বহু দিনের একটা বিতর্ক ঘুরে বেড়াচ্ছে যে জিডিপি, ভারতবর্ষের যে জিডিপি, তার যে গ্রোথ, সেটাকে দেখাচ্ছে বারংবার মোদী সরকার। আমরা তৃতীয় বৃহত্তম ইকোনমিতে উঠে এসেছি, আমরা চতুর্থ বৃহত্তম ইকোনমিতে উঠে এসেছি। এই সমস্ত কথার পেছনে আসল বক্তব্যটা কি, আসল তথ্যটা কি, কোন রহস্য এর পেছনে ঘুরে বেড়াচ্ছে যার ফলে ভারতবর্ষের টাকার দাম এতটা পড়ছে, এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। সমস্তটা নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে অবশ্যই ডক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। এই মুহূর্তে যে প্রশ্নটা আমাদের সবচেয়ে বেশি কুড়ে কুড়ে খাচ্ছে, যে যখন ভারতবর্ষে বিজেপি সরকার তারা আসেনি, মনমোহন সিং সরকার চলছে, ইউপিএ 2 সরকার চলছে, এবং ভারতীয় জনতা পার্টির নেত্রী ছিলেন সুষমা স্বরাজ। তিনি ভারতবর্ষের তৎকালীন সময় এলওপি পজিশনে ছিলেন। আজকে যে পজিশনে রাহুল গান্ধী রয়েছেন, সেই সুষমা স্বরাজ তিনি সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে যে প্রশ্নটা সেদিন করেছিলেন, সেই প্রশ্নটা আজকে মোদী সরকারকে কে করবে। তৎকালীন সময় ইউপিএ 2 সরকারের সময় এক সময় টাকার যে অঙ্ক ডলারের তুলনায় সেটা হয়ে গিয়েছিল 68 টাকা, 68 রুপিস ভারতীয় মুদ্রায় হয়ে গিয়েছিল একটা দিনের জন্য। তারপরে আবার সেটা কমে আসে 64 রুপিস, 63 রুপিস, অর্থাৎ 63-64 টাকা এরকম থাকতো। কিন্তু যে সময় এই 68 টাকা ছুঁয়েছিল টাকা, সেই সময় সুষমা স্বরাজ তিনি সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে কিভাবে আক্রমণ করেছিলেন মনমোহন সিংকে, এবং তিনি প্রশ্ন করেছিলেন যে ভারতবর্ষের সম্পূর্ণ সম্মানটা পড়ে যাচ্ছে, টাকার দাম এটা পড়ছে না। দেখুন আপনারা সুষমা স্বরাজের সেদিনকার বক্তব্য, তারপর আসছি এই নিয়ে আরো বিস্তারিত বক্তব্যে। करेंसी के साथ देश की प्रतिष्ठा जुड़ी हुई होती है, और जैसे जैसे करेंसी गिरती है तैसे तैसे देश की प्रतिष्ठा गिरती है। इसलिए आज मैं आपसे मांग करती हूँ कि वित्त मंत्री के बयान का तो जो हर्ष होना था वो हो गया, हमने देख लिया, लेकिन आज हमें प्रधानमंत्री से इस पर वक्तव्य चाहिए। इतने बड़े अर्थशास्त्री जाने जाने वाले, मुझे लगता है कि शायद सबसे बड़ा रिविलेशन इस देश में अगर आज कोई हुआ है तो वो ये कि जो डॉक्टर्स किए हुए हैं इकोनॉमिक्स में, जो पीएचडी लिए हुए हैं इकोनॉमिक्स में, वो लोग इस देश की इकोनॉमी और इस देश की अर्थव्यवस्था को संभाल नहीं पा रहे हैं। इसलिए हमें देश के जाने माने अर्थशास्त्री प्रधानमंत्री से इस सदन में वक्तव्य चाहिए। प्रधानमंत्री आए और बता। আপনারা শুনলেন সুষমা স্বরাজের সেদিনকার বক্তব্য। কিন্তু এই মুহূর্তে প্রশ্ন করার মতন তো কেউ নেই নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদী এই মুহূর্তে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন বলতে পশ্চিমবঙ্গে চলে এসেছেন র্যালি করতে, তিনি আসামে চলে গিয়েছেন র্যালি করতে, একদম নির্বাচনী মুডে চলে এসেছেন। তিনি সবসময় নির্বাচনী মুডে থাকেন। বিহারের ভোটের আগে আমরা দেখতে পেয়েছি পর পর কিরকম র্যালি করেছেন এবং মানুষকে আকর্ষিত করার একটা চেষ্টা করেছেন বিভিন্ন কিছু। অবশ্যই এটা পার্টির নেতা হিসেবে এটা তার কর্তব্য, কিন্তু দেশের প্রধানমন্ত্রী হিসেবে কর্তব্যটা কে করবে আমরা জানি না। এর কি উত্তর আছে ভারতীয় জনতা পার্টির কাছে,
কেন এই মুহূর্তে ডলারের তুলনায় টাকার দাম এতটা পড়ে যাচ্ছে? 91 টাকা আজ পর্যন্ত কখনো হয়নি, টাকার দাম এতটা কখনো পড়েনি। অন্যদিকে শেয়ার মার্কেটের যে অবস্থা আজকে হয়েছে তা সাম্প্রতিক ইতিহাসে এতটা খারাপ হয়নি কখনো। কেন আপনাদেরকে একটু একদম তথ্য দিয়ে বলি। এই মুহূর্তে সেন্সেক্স 615 অঙ্ক থেকে পড়ে 82,630 অঙ্কে পৌঁছেছে এবং নিফটি সেটা 218 অঙ্ক থেকে পড়ে 25,368 অঙ্কে পৌঁছেছে। যারা বুঝার তারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে এটা খুব একটা সুখকর পরিস্থিতি তো নয় বটেই, বেশ খানিকটা শোচনীয় পরিস্থিতি। যারা স্টক মার্কেট নিয়ে রেগুলার চর্চা করেন তারা বুঝতে পারবেন। তো সামগ্রিকভাবে এই মুহূর্তে সেন্সেক্স বা এই নিফটি যে পড়ে যাচ্ছে তার পেছনে মূল কারণটা কি? অনেকেই বলছেন কিন্তু যে বিশ্লেষকরা রয়েছেন তারা বলছেন যে বিদেশি ইনভেস্টররা, বিদেশি কোম্পানিগুলো তারা ভারতবর্ষের যে স্টক মার্কেট সেখানে আর ইনভেস্ট করতে রাজি হচ্ছে না। তার কারণ আমেরিকা যেভাবে সামগ্রিকতার প্রেক্ষিতে ভারতের উপর চাপ তৈরি করছে, ট্যারিফ চাপিয়ে দিচ্ছে এবং যে ধরনের বয়ান দিচ্ছে বিভিন্ন সময়ে, সেই ধরনের বয়ানের ভিত্তিতে কিংবা ভারত আমেরিকার সম্পর্কের ভিত্তিতে এই মুহূর্তে ভারতবর্ষের স্টক মার্কেটে কিংবা ভারতবর্ষের বিভিন্ন কোম্পানির যে স্টক তাতে ইনভেস্ট করাটা বেশ খানিকটা রিস্ক মনে করছেন অনেকেই। এবং তাই জন্য এই যে সামগ্রিক যে স্টক মার্কেটের ধস, স্টক মার্কেট ক্র্যাশ করে গেল, সেই জায়গাটা কিন্তু দেখতে হলো এবং বহু টাকার আজকে কিন্তু লগ্নিতে সমস্যা তৈরি হয়েছিল এবং অবশ্যই বেশ খানিকটা চাপের পরিস্থিতি এই মুহূর্তে দুটো জায়গাতে। ভারতীয় মুদ্রায় এতটা পরিমাণ যে ধস নেমেছে এবং ভারতের মুদ্রার কোনো ধরনের কোনো ভিত্তি থাকছে না, কয়েকদিনের মধ্যে 100 টাকা টাচ করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। অর্থাৎ $1 পরিমাণ যদি 100 টাকা হয় তাহলে ভারতবর্ষ কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে এই প্রশ্ন ওঠে এই মুহূর্তে। বিভিন্ন সময় আপনারা বলতে শুনবেন বিভিন্ন অন্ধভক্তকে যে নরেন্দ্র মোদীর বিদেশ নীতি সেটা আউটস্ট্যান্ডিং, শুধুমাত্র তার জন্যই নাকি ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করা উচিত। কিন্তু বিদেশ নীতির সূত্রে একটাই প্রশ্ন উঠে আসে যে ডলারের দাম যখন 68 টাকা ছিল তখন যদি সেটা ভারত সরকারকে প্রশ্ন করতে পারে ভারতীয় জনতা পার্টি, তাহলে এই মুহূর্তে বর্তমান ভারত সরকারকে কেন প্রশ্ন করবে না দেশের জনতা? এই প্রশ্ন আপনাদের সামনে রাখলাম। আপনারা যদি কিছু ব্যাখ্যায় আসতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। অন্যদিকে আরেকটা তথ্য আপনাদের জানাই, একদম ইন্ডিয়ান এক্সপ্রেস সেখানে বেরিয়েছে, সেই তথ্য আপনাদের বলছি। আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তাদের পক্ষ থেকে ভারতবর্ষের যে জিডিপি গ্রোথ, সেই জিডিপি গ্রোথটাকেও কিন্তু যে প্রেডিকশনটা দেওয়া হয়েছে সেটা বেশ খানিকটা কম করে দেওয়া হয়েছে। অর্থাৎ গত বছর যে জিডিপি গ্রোথটা ছিল 7.3%, সেই জিডিপি গ্রোথটা এবছর নেমে এসছে কিন্তু 6.4%। সুতরাং জিডিপি গ্রোথ অত্যন্ত ভালো। এই যে ছবিটা প্রতিষ্ঠা করার একটা চেষ্টা বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকার বা তাদের মন্ত্রীদের বা তাদের নেতাদের পক্ষ থেকে আমরা দেখতে পাই, সেটাও কিন্তু বেশ খানিকটা অন্য ধরনের ছবি একদম দা ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের পক্ষ থেকে উঠে এসেছে। এবং ভারতবর্ষের জিডিপি গ্রোথ যে বৃদ্ধি পাচ্ছে বা ভারতবর্ষের জিডিপি গ্রোথ যে বড়, সেটার মূল কারণটা কি বলতো? ভারতবর্ষের হাটা অনেক বড়, মুখের হাটা অনেক বড়, ভারতবর্ষের মানুষের জনবসতি অনেক বেশি, ভারতবর্ষে যত পরিমাণ মানুষ একটা মধ্যবিত্ত পরিস্থিতিতেও রয়েছে, সেই পরিমাণ জনসংখ্যাই বহু দেশের নেই। তো সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে ভারতবর্ষের জিডিপি গ্রোথ অনেক বেশি, কিন্তু পার ক্যাপিটা সেটার গ্রোথটা যদি দেখতে হয় তাহলে বিভিন্ন দেশের তুলনায় একদম লজ্জার পরিস্থিতি তৈরি হয় বইকি। তার কারণ ভারতবর্ষে একজন মধ্যবিত্ত মানুষ, যাকে মধ্যবিত্ত বলে সরকার পরিচিতি দেয়, তার মাসিক রোজগার কত বলুন তো? 15 থেকে 20,000 টাকা। এবং যেখানে ভারতবর্ষের টাকার মূল্য হয়ে দাঁড়িয়েছে 91 টাকা, সেখানে এই মুহূর্তে জিডিপি গ্রোথ এই পর্যায়ে দাঁড়িয়ে আছে এবং পার ক্যাপিটা রোজগার এই পর্যায়ে দাঁড়িয়ে আছে। এবং ভারতের সোনার দর কি চলছে সেটা নিশ্চয়ই আপনারা অবগত সেই সম্বন্ধে, সেইটার সম্বন্ধেও কিন্তু এই মুহূর্তে একটা চিন্তার জায়গা থাকছে। আপনাদের আরো জানাই যে রাশিয়া এবং ইউক্রেন তাদের যতদিন যুদ্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমেরিকা যে ভারতবর্ষের উপর ট্যারিফটা চাপিয়েছে সেটাও কমার কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি না। এবং সামগ্রিকভাবে আন্তর্জাতিক বিশ্লেষক যারা, তাদের এই
অনুমান যে আমেরিকার সঙ্গে ভারতবর্ষের যে ট্রেড ডিল হওয়ার জায়গাটা, সেটাও কিন্তু ততদিন পর্যন্ত হবে না যতদিন না রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে সমস্যা সেটা শেষ হচ্ছে। কারণ রাশিয়াকে ইউক্রেনকে তারা কিচ্ছু করতে পারবে না, আমেরিকা কিচ্ছু করতে পারবে না, এবং সেই জায়গা থেকেই এই মুহূর্তে শুধুমাত্র ভারতবর্ষের উপর চাপ তৈরি করেই রাশিয়াকে হয়তো নিজেদের বশে আনতে একটা চেষ্টা করতে পারে আমেরিকা, এবং সেটাই তারা করছে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে 500% পর্যন্ত ট্যারিফ দিতে হতে পারে ভারতবর্ষকে, তেমন একটা প্রেক্ষিত তৈরি হয়েছে যেহেতু ভারতবর্ষ রাশিয়ার থেকে তেল কিনছে, এবং এই মুহূর্তে পরবর্তী দিনেই একদম রাশিয়ার থেকে আমরা তেল কিনছি না এরকম একটা প্রেস রিলিজ করতে হয় ভারতবর্ষের রিলায়েন্স কোম্পানিকে। সুতরাং সামগ্রিকভাবে ভারতবর্ষকে এখন ভয়ে ভয়ে চলতে হচ্ছে আমেরিকার কাছে, এবং সেই পর্যায়ে দাঁড়িয়ে একটা কোথাও না কোথাও কিন্তু একটা মন্তব্য করাই যায় যে সামথিং ইজ রং, সঠিকভাবে চলছে না। ভারতবর্ষের টাকার দাম এত পড়ছে কেন? যদি কংগ্রেস আমলে ভারতবর্ষে টাকার দাম পড়াটাকে ভারতবর্ষের সম্মান পড়ে যাওয়ার সঙ্গে তুলনা করা হয়, তাহলে এখন সেটা করা হবে না কেন? এই প্রশ্নের কি ব্যাখ্যা, এই প্রশ্নের কি উত্তর আছে ভারতীয় জনতা পার্টির কাছে আমরা জানি না। তবে অবশ্যই এই মুহূর্তে আমেরিকার সামনে মাথা নুইয়ে সেন্সেক্স কিংবা নিফটি সেটাকে আবারও তুলে আনা যাবে কিনা আমরা জানি না, কিন্তু একবার যে টাকার দাম পড়ে 91 টাকা পর্যন্ত পৌঁছেছে, সেই টাকার দাম আবারও একদম 61 টাকায় কি ফিরে আসবে, কিংবা 64 টাকা বা 70 টাকা, তাতে কি ফিরে আসবে? তা কিন্তু সাধারণত হয় না। একবার যদি টাকার দাম পড়তে থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো 91 টাকা আজকে দেখছেন আপনারা, কালকে হয়তো 90 টাকা হতে পারে, পরশুদিন হয়তো 89 টাকা হতে পারে, কিন্তু সেই টাকার দাম বাড়তে বাড়তে একদম 60 বা 61-তে এসে দাঁড়াবে, সে ঘটনা কিন্তু আর ঘটবে না। আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।